এবং যখন সে লাং সারফেসের মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু হিমোগ্লোবিন অক্সিজেন আপটেক করবে, বাইন্ড করবে, যেহেতু সেখানে অক্সিজেনের আধিক্য বেশি। An oxygen hemoglobin saturation curve or oxygen hemoglobin dissociation curve is a graph that relates the hemoglobin saturation to the partial pressure of oxygen. আমরা কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এবং হিমোগ্লোবিন স্যাচুরেশনের সম্পর্কটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি। যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে আমরা এটা পাই, দিস ইজ অ্যান অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন কার্ভ। এক্স এক্সিসে দেখানো হয়েছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন মিলিমিটার মার্কারি প্রেসার 20-40 মিলিমিটার মার্কারি 68-100। অক্সি হিমোগ্লোবিন স্যাচুরেশন দেখানো হয়েছে, পার্সেন্টেজ স্যাচুরেশন মানে বাউন্ড অক্সিজেন টু দা হিমোগ্লোবিন। এই এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে পার্শিয়াল প্রেসার যত কম থাকবে স্যাচুরেশনও তত কম থাকবে, পার্শিয়াল প্রেসার যত বাড়তে থাকবে স্যাচুরেশনও তত বাড়তে থাকবে। এখানে যেটা হয়েছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়ছে যখন শুরুর দিকে খুব কুইকলি তোমার পার্শিয়াল প্রেসার বাড়ার সাথে সাথে স্যাচুরেশনটা বাড়তে থাকে। কেন? এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন তোমার একটা হিমোগ্লোবিনের একটা হিমোগ্লোবিন মলিকিউলে 4টা অক্সিজেন বাইন্ডিং সাইট আছে। প্রত্যেকটা হিম ইউনিটের আয়রন একটা করে অক্সিজেন মলিকিউলের সাথে বাইন্ড করে। হিমোগ্লোবিনের একটা আয়রনের সাথে একটা হিম ইউনিটের সাথে যখন একটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করে তখন পরের যে হিম ইউনিট গুলা সেগুলোর সাথে অক্সিজেন বাইন্ডিংটা ইজি হয়ে যায়। এটাকে বলা হয় কোঅপারেটিভ বাইন্ডিং। হিমোগ্লোবিন একটা প্রোটিন আছে, অ্যালোস্টেরিক প্রোটিন, আমি জানি না নাম শুনেছি কিনা। অ্যালোস্টেরিক প্রোটিনে মাল্টিপল বাইন্ডিং সাইট থাকে এবং একটা সাইটে যখন লাইগেন্ড বাইন্ড করে তখন ওই প্রোটিনটার স্ট্রাকচারাল পরিবর্তন হয় এবং অন্য সাইটগুলোতে লাইগেন্ড বাইন্ডিংটা ইজি হয়, খুব সহজে দ্রুত র্যাপিডলি লাইগেন্ড বাইন্ড। এখানে লাইগেন্ড হচ্ছে অক্সিজেন মলিকিউল যেটা বাইন্ডিং সাইটের সাথে বাইন্ড করে, অর্থাৎ হিম ইউনিটের আয়রনের সাথে বাইন্ড করে। একটা হিম ইউনিটের একটা আয়রনের সাথে যখন একটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করবে সেটা কিন্তু অন্যান্য হিম ইউনিট যেগুলো আছে, অন্যান্য গ্লোবিনের সাথে অ্যাটাচ যে গ্লোবিন চেইনের সাথে অ্যাটাচ যে হিম ইউনিট আছে সেখানে একটা স্ট্রাকচারাল পরিবর্তন করবে এবং ফলে খুব ইজিলি এবং খুব দ্রুত র্যাপিডলি বাকি হিম ইউনিট গুলার আয়রনের সাথে অক্সিজেন বাইন্ড করবে। এটাকে বলা হয় কোঅপারেটিভ বাইন্ড। ফলে দেখা যায় যে শুরুর দিকে খুব স্টিপলি মানে খুব খারাপ ভাবে এটা উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ তোমার দ্রুত স্যাচুরেটেড হয়ে হিমোগ্লোবিন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের বাড়ার সাথে সাথে হিমোগ্লোবিন কুইকলি স্যাচুরেটেড হয়ে একটা সময় এসে তোমার যখন তোমার 80 তারপর হচ্ছে 90 80 দিকে 80 যখন আসবে তখন আস্তে আস্তে মানে যখন অধিকাংশ মানে 94.5% হিমোগ্লোবিন কিন্তু এখন স্যাচুরেটেড, মানে এখন বাইন্ডিংটা প্রায় শেষের দিকে, অক্সিজেন বাইন্ডিংটা এগুলো অলমোস্ট স্যাচুরেশনের কাছাকাছি 100% স্যাচুরেশন, কিন্তু এখনো হয়নি, লাস্টের দিকে আবার এটা একটু স্লোলি হয় 90-96.5% এবং 100 পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনে স্যাচুরেশন হয় 97.5%। এখানে দেখতে পাচ্ছ যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যখন 100 হয়
তখন কিন্তু হিমোগ্লোবিন স্যাচুরেশন 97.5%। অর্থাৎ তখন সবগুলো হিমোগ্লোবিন স্যাচুরেটেড একদম 100% হয় না। 100% হিমোগ্লোবিন স্যাচুরেশনের জন্য এই পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটাকে অনেক বেশি হতে হয়, 100-র চেয়ে অনেক বেশি। 100-র চেয়ে বেশি যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হবে তখন আমাদের হিমোগ্লোবিন স্যাচুরেশন 100-এ পৌঁছাবে। আমাদের কিন্তু নর্মালি একজন নর্মাল মানুষের হিমোগ্লোবিন স্যাচুরেশন সাধারণত 97.5, 97, 98 এরকমই থাকে। 100 স্যাচুরেশন খুব কম হয় বা খুব অল্প সময়ের জন্য হয়, এটা একটু আপ ডাউন করে, 97, 98, 99, 100 হতে পারে, আবার খুব দেখা যায় আবার 98 হয়ে যায়, আবার 100, মানে খুব অল্প সময়ের জন্য মাঝে মাঝে হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ওই যে অ্যালভিউলার স্যাকের মধ্যে অক্সিজেনটা আসে সেটার কনসেন্ট্রেশনের উপর, লাংসের কন্ডিশনের উপর। আমাদের তো সবসময়ই লাংসটা এমন থাকে যে একেবারে মানে লাংসটা তো আমাদের অলওয়েজ একেবারে 100% সুস্থ, মানে একদম ন্যাচারাল, যেখানে একেবারে পুরো অক্সিজেন থেকে শুষে নিতে পারবে সেরকম কন্ডিশনে থাকে না। এটা একটু আপস এন্ড ডাউন করে। নর্মালি মানুষের দেখা যায় 100% প্রেসার অফ অক্সিজেনের স্যাচুরেশনটা 97, 8 এরকমই থাকে। ক্লিয়ার? আচ্ছা, আজানটা শেষ হোক তারপর আমি হ্যালো। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন যেটা বললাম আমি এটা একটু পড়ে শোনাই। The binding and dissociation or release of oxygen to hemoglobin is a typical reversible reaction. At equilibrium, oxygen molecules bind to heme at the same rate that other oxygen molecules are being released. এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ডিং যে রিঅ্যাকশনটা, এটা যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন যে পরিমাণে অক্সিজেন মলিকিউল হিমের সাথে বাইন্ড করে সেই পরিমাণে অক্সিজেন মলিকিউল হিম থেকে রিলিজ হয়। If the partial pressure of oxygen increases, then more oxygen molecules bind to hemoglobin and fewer are released. Conversely, if the partial pressure of oxygen decreases,
more oxygen molecules are released from hemoglobin while fewer oxygen molecules bind. The graph of this relationship between partial pressure of oxygen and hemoglobin saturation is a curve rather than a straight line. It is a curve because the shape of the hemoglobin molecule changes slightly each time it binds an oxygen molecule. ওই যে বললাম কোঅপারেটিভ বাইন্ডিং হয় এই কারণে মানে একটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করার ফলে স্লাইট হিমোগ্লোবিনের স্ট্রাকচার চেঞ্জ হয় এবং পরের অক্সিজেনের সাথে দ্রুত বাইন্ড করে ফেলে এটাকে বলা হয় কোঅপারেটিভ বাইন্ডিং বিকজ ইচ অ্যারাইভিং oxygen molecule makes it easier for hemoglobin to bind the next oxygen molecule. The saturation curve takes the form shown in figure. যে ফিগারটা আমরা দেখিয়েছি once the first oxygen molecule binds to the hemoglobin the slope rises rapidly until it levels off near the 100% saturation. While the slope is steep, a very small change in plasma partial pressure of oxygen results in a large change in the amount of oxygen bound to hemoglobin or released from oxyhemoglobin. অর্থাৎ স্লোপটা যখন স্টিপ থাকে খাড়া থাকে তখন তোমার প্লাজমা অক্সিজেন কনসেন্ট্রেশনের সামান্য পরিবর্তনের ফলে কিন্তু তোমার হিমোগ্লোবিন স্যাচুরেশনটা অনেক বেশি পরিবর্তন হয় ঠিক আছে hemoglobin will be more than 90% saturated if exposed to an alveolar partial pressure of oxygen above 60 millimeter mercury. At normal alveolar pressure, the hemoglobin saturation is very high, that is 97.5%. Normal alveolar pressure, মানে হচ্ছে alveolar pressure যখন 100 থাকবে, but complete saturation does not occur until the partial pressure of oxygen reaches excessively high level, about 250 millimeter mercury. তার মানে 100% saturation পেতে হলে partial pressure of oxygen অনেক বাড়তে হবে 250 millimeter mercury. অর্থাৎ আমরা যে এয়ারটা নিব সেই এয়ারটারও কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেশন অনেক হাই হতে হবে সেখানে অক্সিজেনের partial pressure প্রায় 250 মিলিমিটার মার্কারি যখন হয় তখনই আমাদের হিমোগ্লোবিন স্যাচুরেশনটা 100 এ পৌঁছাতে হবে The relationship between the partial pressure of oxygen and hemoglobin saturation provides a mechanism for automatic regulation of oxygen level. এতক্ষণ আমরা যেটা দেখলাম ডিসকাশনে যে এখানে আমরা দেখেছি যে partial pressure of oxygen এর সাথে হিমোগ্লোবিন স্যাচুরেশনের সম্পর্কটা এমন যে কখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করবে কখন সেটা রিলিজ করবে এটা কিন্তু অটোমেটিক্যালি রেগুলেটেড ব্লাড প্লাজমাতে অক্সিজেনের পরিমাণের উপর ভিত্তি করে অ্যালভিওলার স্পেসে পার্শিয়াল প্রেসারের উপর অক্সিজেনের পার্শিয়াল প্রেসারের উপর ভিত্তি করে টিস্যুর যে টিস্যুতে বিভিন্ন টিস্যুতে অক্সিজেনের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে এটা কিন্তু অটোমেটিক্যালি রেগুলেটেড হয় As blood circulates through peripheral capillary, active tissues receive 3.5 times as much oxygen as do inactive tissue. আমাদের blood সার্কুলেশনটা যখন ব্লাড ক্যাপিলারি গুলা যখন কোনো অ্যাক্টিভ টিস্যুর মধ্য দিয়ে রান করে কোনো একটা ইনঅ্যাক্টিভ টিস্যুর মধ্য দিয়ে রান করলে যে পরিমাণ তোমার ইনঅ্যাক্টিভ টিস্যুটা যে পরিমাণ অক্সিজেন রিসিভ করবে ব্লাড ক্যাপিলারি একটা অ্যাক্টিভ টিস্যুর মধ্যে দিয়ে রান করলে তার চেয়ে অ্যাক্টিভ টিস্যুটা তার চেয়ে 3.5 টাইমস বেশি অক্সিজেন রিসিভ করবে কারণ সে অ্যাক্টিভ থাকা মানে কি তার মধ্যে রেসপিরেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে অক্সিজেন প্রয়োজন হচ্ছে তখন সে বেশি বেশি অক্সিজেন রিসিভ করবে So this is the relationship between partial pressure of oxygen and hemoglobin saturation. I think clear? Yes, ma'am. এখন আসলে হিমোগ্লোবিনের সাথে পিএইচ এর সম্পর্ক কি এগুলা তোমার মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মানে এক্সপ্লেনেশন গুলো ইজি যদি তুমি বুঝো পিএইচ এর সাথে আমরা জানি যে পিএইচ আমাদের প্রোটিনকে প্রভাবিত করে তাই না প্রোটিনের উপর পিএইচ এর প্রভাব আছে না
প্রোটিন ফাংশন স্ট্রাকচার একটু প্রভাবিত করলে তো ফাংশনকেও প্রভাবিত করবে, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এখন হিমোগ্লোবিন আমরা জানি যে গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। এখানে মেজর একটা অংশ হচ্ছে প্রোটিন। 4টা গ্লোবিন ইউনিট আছে, চেইন আছে, কিন্তু 2টা আলফা গ্লোবিন চেইন, 2টা বিটা গ্লোবিন। তো পিএইচ প্রোটিনের স্ট্রাকচারকে যদি চেঞ্জ করে তাহলে কিন্তু হিমোগ্লোবিনের অক্সিজেন বাইন্ডিং যে ক্যাপাসিটি সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ হিমোগ্লোবিন স্যাচুরেশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখব যে সেটা কিভাবে চেঞ্জ হয়। at a given partial pressure of oxygen, অর্থাৎ একটা নির্দিষ্ট অক্সিজেনের কনসেন্ট্রেশনে hemoglobin releases additional oxygen if the pH decreases. pH যদি কমে যায় হিমোগ্লোবিন অক্সিজেন রিলিজ করে দেবে। তার মানে কি হিমোগ্লোবিনটা বাইন্ড করে রাখার তার ক্যাপাসিটিটা এখন নাই, চলে যাচ্ছে। pH কমে গেলে সে অক্সিজেন রিলিজ করে দেবে। The oxygen hemoglobin saturation curve in figure was determined in normal blood with a pH of 7.4 and a temperature of 37 degrees Celsius. In addition to consuming oxygen, active tissues generate acids that lower the pH of the interstitial fluid. কোন একটা অ্যাক্টিভ টিস্যুতে যখন ব্লাড ক্যাপিলারি তোমার অ্যাক্টিভ টিস্যুর মধ্য দিয়ে যায়, অ্যাক্টিভ টিস্যু যে পরিমাণ অক্সিজেন তৈরি করবে তার মধ্যে কিন্তু রেসপিরেশনের কারণে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু রেড ব্লাড সেলের মধ্যে এন্টার করে অ্যাসিডে পরিণত হয়, কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, যেটা তোমার কি করে pHটাকে কমিয়ে দেয়। When the pH drops, the shape of hemoglobin molecule changes. As a result of this change, the molecules release their oxygen reserves more readily, so the slope of the hemoglobin saturation curve changes. তো এই যে তোমার pH কমে যাচ্ছে এবং হিমোগ্লোবিন অক্সিজেনটাকে ছেড়ে দিচ্ছে, এটা কি ক্ষতিকর তার জন্য? না, এটা তার জন্য প্রয়োজন, এটা ক্ষতিকর না। এটা কিন্তু হিমোগ্লোবিন জায়গা মতো অক্সিজেনকে ছাড়বে, এটা যে অক্সিজেন ছাড়ার মেকানিজম, মানে দিস ইজ, এটা না হলে কিন্তু অক্সিজেন যে তার সে যে বাইন্ড করে যে হিমোগ্লোবিন অক্সিজেনটাকে নিয়ে আসলো, অ্যাক্টিভ টিস্যুতে যে হিমোগ্লোবিন অক্সিজেন কেন ছেড়ে দেবে, কিভাবে ছেড়ে দেবে, এটা কিন্তু তার মেকানিজম। ইট হেল্পস হিমোগ্লোবিন টু রিলিজ দ্য অক্সিজেন। অ্যাক্টিভ টিস্যুতে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, ফলে ওখানে অ্যাসিড তৈরি হবে, ফলে ওখানকার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে পিএইচ কমে যাবে। সেই পিএইচটা তোমার ব্লাডের পিএইচ কে এফেক্ট করবে, ফলে তোমার হিমোগ্লোবিন মলিকিউল এফেক্টেড হবে এবং হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল পরিবর্তন আসবে, ফলে সে অক্সিজেনটাকে রিলিজ করে দেবে। সেই অক্সিজেনটা তখন তোমার টিস্যুতে প্রবেশ করবে ডিফিউশনের মাধ্যমে এবং সেখানে অক্সিজেনের ঘাটতিটা পূরণ করবে। ইন আদার ওয়ার্ডস, ম্যাম তাহলে কি এটা মানে আমাদের শরীরের জন্য ভালো যে পিএইচ লেভেলটা? হ্যাঁ, এটা আমাদের শরীরের দরকার। এটা অক্সিজেন তার মানে রিলিজ করার জায়গা মতো অক্সিজেন রিলিজ করার একটা মেকানিজম। তাহলে তো এটা আমাদের পজিটিভ দিক দিয়ে কাজ করতেছে। পজিটিভ, রাইট। In other words, as pH drops, the saturation declines. At a tissue partial pressure of oxygen of 40 millimeter mercury, for example, you can see in figure that a pH drop from 7.4 to 7.2 changes hemoglobin saturation from 75% to 60%. অর্থাৎ তোমার মানে পার্শিয়াল প্রেসার যখন কমে যাবে অক্সিজেনের, অর্থাৎ ব্লাডটা যখন এমন কোন টিস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে গেল, তখন সেখানে পিএইচ বেড়ে যাবে, ফলে তার না বেড়ে যাবে না, পিএইচ কমে যাবে, যেতে অ্যাসিড তৈরি হবে, পিএইচ কমে যাবে, ফলে তোমার হিমোগ্লোবিনটা অক্সিজেনটা ছেড়ে দিবে, ফলে তার স্যাচুরেশনটা 70% থেকে হিমোগ্লোবিন স্যাচুরেশন 60% নেমে আসবে। এটা গ্রাফের কথা বলা হচ্ছে, গ্রাফে এটা আছে, এই যে
Effect of pH. Just a minute. Hello? Yes, ma'am. যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে ইফেক্ট অফ পিএইচ এর গ্রাফ। দেখতে পাচ্ছ এটা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর এটা হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন। তোমার একটা নির্দিষ্ট পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনে আমি যদি চিন্তা করি, ফর এক্সাম্পল আমি ধরো 40 তে চিন্তা করলাম, 40 তে পিএইচ যখন 7.4 তখন তার স্যাচুরেশন এত, পিএইচ যখন কমে 7.2 হয়ে যাবে তখন তো স্যাচুরেশন ড্রপ করবে, কমে গেল হিমোগ্লোবিন স্যাচুরেশন। দ্যাট মিন্স সে পিএইচ কমে যাওয়ার কারণে সে অক্সিজেন ছেড়ে দিল। আবার যখন পিএইচ বেড়ে যাবে 7.6 হয়ে যাবে তখন সে আরো বেশি অক্সিজেন বাইন্ড করবে। ঠিক আছে, পিএইচটা যখন বেড়ে যাবে তখন সে আরো বেশি অক্সিজেন বাইন্ড করবে। এটা হচ্ছে পিএইচ এর সাথে হিমোগ্লোবিন স্যাচুরেশনের সম্পর্ক। when the pH drops below normal level, more oxygen is released. Oxygen hemoglobin saturation curve shifts to the right. When the pH increases, less oxygen is released, the curve shifts to the left. This means that hemoglobin molecules release 20% more oxygen in peripheral tissues at a pH of 7.2 than they do at a pH of 7.4. 7.4 এ তোমার স্যাচুরেশন ছিল কত? তোমার 75, আর 7.2 তে স্যাচুরেশন হচ্ছে 60। তার মানে হিমোগ্লোবিন মলিকিউল পিএইচ যখন 7.2 হয়ে যায় তখন কিন্তু সে আরো 20% বেশি অক্সিজেন মলিকিউল পেরিফেরাল টিস্যুতে রিলিজ করে দেয়। This effect of pH on the hemoglobin saturation curve is called the Bohr effect. তোমাদের সিলেবাসে Bohr effect এই টার্মটা আছে। হোয়াট ইজ Bohr effect? Explain the Bohr effect. এটা হচ্ছে Bohr effect এর explanation. This effect of pH on the hemoglobin saturation curve is called Bohr effect. যদি Bohr effect আসে, Bohr effect কি বা Bohr effect explain করো গ্রাফ, তখন কিন্তু গ্রাফিক্যালি এই কথাটা এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এখন যে বললাম যে পিএইচ এর কথা, পিএইচটা কেন ড্রপ হয়? কার্বন ডাইঅক্সাইড ইজ দা বা Bohr effect এর মানে প্রাইমারি রিজনটা কি? কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য প্রাইমারি কম্পাউন্ড রেসপন্সিবল ফর দ্য Bohr effect. When carbon dioxide diffuses into the blood, it rapidly diffuses into red blood cells.
There an enzyme called carbonic anhydrase catalyzes the reaction of carbon dioxide with water molecule, which forms carbonic acid. This carbonic acid immediately dissociates into bicarbonate ion and proton. The product of this enzymatic reaction, carbonic acid, is called carbonic acid because it dissociates into a proton, hydrogen ion, and a bicarbonate ion. When the partial pressure of carbon dioxide rises, অর্থাৎ তোমার টিস্যুর মধ্যে যদি অ্যাক্টিভ টিস্যু হয় সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, ফলে the rate of carbonic acid formation accelerates and the reaction proceeds from left to right, অর্থাৎ কার্বনিক অ্যাসিড ফর্মেশনের দিকে যাবে এবং কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েটেড হয়ে প্রোটন তৈরি করবে। আর আমরা জানি যে প্রোটনের পরিমাণ যদি বেড়ে যায়, প্রোটন বেড়ে যাওয়া মানে কি, পিএইচ কমে যাওয়া। The hydrogen ions that are generated diffuse out of the red blood cell and the pH of the blood plasma drops. তাহলে এখন বোঝা গেল যে কিভাবে ব্লাড প্লাজমার পিএইচটা কিভাবে কমে। হ্যাঁ জি ম্যাম। ম্যাম যদি এই কোশ্চেনটা আসে তাহলে আমরা কোনখান থেকে কতটুকু লিখবো? এখন তোমার বোর ইফেক্ট কি, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। যদি বোর ইফেক্ট কি এটা জাস্ট এক্সপ্লেইন করতে বলা হয় তাহলে তো এই জিনিসটা এবং সাথে গ্রাফটা হবে। আর যদি কোশ্চেনে কোনোভাবে বোর ইফেক্টের রিজনটাও জানতে চাওয়া হবে, কেন বোর ইফেক্টটা হয়, তখন এই কথাটা অবশ্যই লিখতে হবে। কারণ বোর ইফেক্টের পিছনে কালপ্রিট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই না? মানে যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সেটা কিভাবে হচ্ছে সেটাও জানতে হবে। ওকে, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? জি ম্যাম। এরপর আসে হিমোগ্লোবিনের সাথে টেম্পারেচার সম্পর্ক। যেহেতু পিএইচ এটা বুঝে গেছে, তো টেম্পারেচারটাও খুব ইজি। টেম্পারেচার বাড়লে আমরা জানি যে প্রোটিনের কার্যক্ষমতা কি হয়, কমে যায়। অপটিমাম টেম্পারেচারে সর্বোচ্চ থাকে, এরপর আস্তে আস্তে কমতে থাকে, একটা সময় যে একদম নন ফাংশনাল হয়ে যায়। আবার তোমার টেম্পারেচার কমলে প্রোটিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ টেম্পারেচার কমলেও কিন্তু ফাংশনালিটি আস্তে আস্তে কমবে এবং প্রোটিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আবার টেম্পারেচারটা নরমালে আসলে তখন প্রোটিনটা আবার স্বাভাবিক হয়ে যায়। So at a given partial pressure of oxygen, hemoglobin releases additional oxygen if the temperature increases. টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল চেঞ্জ হবে, সে কিন্তু আর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ধরে রাখতে পারবে না এবং সে অক্সিজেনটাকে রিলিজ করে দেবে। Changes in temperature affect the slope of the hemoglobin saturation curve. As the temperature rises, hemoglobin releases more oxygen. As the temperature declines, hemoglobin holds oxygen more tightly. টেম্পারেচার যত কমবে হিমোগ্লোবিন অক্সিজেনটাকে আরো বেশি, মানে হিমোগ্লোবিনটা ফ্রিজ হয়ে যাবে এবং অক্সিজেনটাকে সে বাইন্ড করে রাখে সেটাকে আরো টাইটলি ধরে রাখবে। Temperature effects are significant only in active tissue that are generating large amount of heat. টেম্পারেচারটা যখন বাড়ে হিমোগ্লোবিন বেশি বেশি অক্সিজেন রিলিজ করে। তোমার টেম্পারেচার যে ইফেক্ট, এই ইফেক্টটা তোমার সিগনিফিকেন্ট কোথায়, অ্যাক্টিভ টিস্যুতে দ্যাট আর জেনারেটিং লার্জ অ্যামাউন্ট অফ হিট। আমরা জানি অ্যাক্টিভ টিস্যুগুলোতে যেমন স্কেলিটাল মাসেল যখন কাজ করে সে তখন হিট জেনারেট করে, হিট জেনারেট হলে টেম্পারেচার বেড়ে যাবে। ওই তোমার স্কেলিটাল মাসেলের মধ্য দিয়ে যে ব্লাড গুলা রান করবে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে সেগুলো ওয়ার্ম হয়ে যাবে, ফলে কি হবে, হিমোগ্লোবিন মলিকিউল গুলা বেশি বেশি অক্সিজেন রিলিজ করবে, যে অক্সিজেনটা
অ্যাক্টিভ মাসেল ফাইবার ব্যবহার করতে পারবে। তাহলে এখানেও কিন্তু এই যে হিমোগ্লোবিন টেম্পারেচার বাড়ছে, হিমোগ্লোবিন অক্সিজেন ত্যাগ করছে, দিস ইজ কি পজিটিভ এটা, হ্যাঁ হ্যাঁ পজিটিভ, এটা রেগুলেশন, মানে হিমোগ্লোবিন স্কেলেটাল মাসেলে তো অক্সিজেনের দরকার, সেখানে যে তার অক্সিজেনটাকে ছাড়তে হবে। এবং এটা কিভাবে হয়, এটা অটোমেটিক্যালি মেকানিজমটা হয়, ওখানে হিট বেশি থাকে, হিটের কারণে হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল পরিবর্তন হয় এবং অক্সিজেনটাকে রিলিজ করে দেয়। Effect of temperature: when the temperature rises, more oxygen is released, তারপর স্যাচুরেশনটা কমে যায়। আমি যদি যে কোনো একটা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের চিন্তা করি, 40 তে চিন্তা করি, 38 এ তোমার স্যাচুরেশন এত, 43 তে স্যাচুরেশন এত। আবার টেম্পারেচার যদি কমে তাহলে সেই অক্সিজেনটাকে আরো টাইটলি ধরে রাখবে, অর্থাৎ স্যাচুরেশনটা বাড়বে। The oxygen hemoglobin saturation curve shifts to the right যখন টেম্পারেচার বাড়ে। So these are the effects of pH and temperature on hemoglobin saturation. I think clear? ইয়েস ম্যাম। Yes, ma'am. এখন দেখো কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। কার্বন ডাইঅক্সাইড ইজ জেনারেটেড বাই অ্যারোবিক মেটাবলিজম ইন পেরিফেরাল টিস্যু। পেরিফেরাল টিস্যু মানে প্রান্তীয় টিস্যুগুলো, যেমন স্কেলেটাল মাসেল, আমাদের বিভিন্ন অর্গান, আমাদের লিম, এগুলা আর কি, যেখানে তোমার অ্যারোবিক মেটাবলিজম হচ্ছে, এখানে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড travels in the blood stream in three different ways. After entering the blood, a carbon dioxide molecule either is converted to a molecule of carbonic acid or it binds to hemoglobin within red blood cell, forming carbaminohemoglobin, or dissolves in blood plasma. তাহলে এই কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের কিছুটা তোমার ট্রান্সপোর্টেড হতে পারে তোমার ব্লাড প্লাজমাতে ডিসলভড অবস্থায়, কিছুটা তোমার ট্রান্সপোর্টেড হতে, কিছুটা তোমার ট্রান্সপোর্টেড, কিছু তোমার ট্রান্সপোর্টেড হবে ব্লাড প্লাজমাতে ডিসলভ অবস্থায়, কিছু হিমোগ্লোবিনের সাথে বাউন্ড অবস্থায়, আর কিছু কি হবে কার্বনিক অ্যাসিড রেড ব্লাড সেলের মধ্যে এন্টার করে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে কার্বনিক অ্যাসিড হিসেবে ট্রান্সপোর্ট হবে। All three reactions are completely reversible, allowing carbon dioxide to be picked up from body tissue and then delivered to the alveoli. এই ব্লাড গুলাই করে ব্লাডটা কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে নিয়ে যাবে লাংসে, সেখানে অ্যালভিওলিতে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ করে দেবে। Let's consider the events that take place as blood enters peripheral tissue in the partial pressure of carbon dioxide is 45 millimeter mercury. ব্লাডটা যখন কোনো পেরিফেরাল টিস্যুতে এন্টার করে, যেখানে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার 45 মিলিমিটার মার্কারি, সেখানে কি কি ইভেন্টগুলো ঘটবে? নাম্বার 1, কার্বনিক অ্যাসিড ফর্মেশন। এই তিনটে ইভেন্টের কথা বলা হচ্ছে আর কি। নাম্বার 1, কার্বনিক অ্যাসিড ফর্মেশন। Roughly 70% of the carbon dioxide absorbed by blood is transported as molecules of carbonic acid. ব্লাডের মাধ্যমে যে তোমার ব্লাড যে কার্বন ডাইঅক্সাইডটাকে রিসিভ করে পেরিফেরাল টিস্যুতে, তার প্রায় 70% ট্রান্সপোর্টেড হবে কার্বনিক অ্যাসিড হিসেবে। Carbon dioxide is converted to carbonic acid through the activity of the enzyme carbonic anhydrase in red blood cell. Already বলেছি, the carbonic acid molecules immediately dissociate into a hydrogen ion and the bicarbonate ion as described earlier. We can summarize the reaction as below: carbon dioxide plus water, carbonic anhydrase, proton plus bicarbonate ion. This reaction is completely reversible. In peripheral capillary, it proceeds vigorously, tying up large number of carbon dioxide molecules. The reaction continues as carbon dioxide diffuses out of the interstitial fluid. Peripheral blood capillary তে এই রিঅ্যাকশনটাই যে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং সেটা ডিসোসিয়েটেড হয়ে প্রোটন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করছে, এই রিঅ্যাকশনটা খুবই ভিগোরাসলি প্রসিড করে এবং প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ডিফিউজড হয়ে ব্লাড প্লাজমাতে, ক্যাপিলারি ব্লাড প্লাজমাতে প্রবেশ করে এবং সেখান থেকে
রেড ব্লাড সেলের মধ্যে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড গুলা কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয় এবং পরে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে ডিসোসিয়েট হয়ে যায়। এই যে কার্বন ডাইঅক্সাইড রেড ব্লাড সেলের মধ্যে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করলো, এই দুইটা আয়নের দুইটা ডিফারেন্ট ফেট আছে। এই দুইটা আয়নের এখন কি হবে? Most of the hydrogen ions bind to hemoglobin, forming HBH. হাইড্রোজেন আয়নটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। The hemoglobin molecules function as pH buffer, tying up the released hydrogen ion before the ions can leave the RBC and lower the pH of the blood. এইখানে হিমোগ্লোবিনটা pH বাফার হিসেবে কাজ করে। কিভাবে কিভাবে সে pH বাফার হিসেবে কাজ করছে? এই যে রেড ব্লাড সেলের ভিতরে হাইড্রোজেন আয়নটা তৈরি হলো, এটা যদি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড না করতো, এটা কিন্তু চলে যেত কোথায়? আরবিসি থেকে বের হয়ে এটা প্লাজমাতে চলে যেত এবং সেখানে পিএইচটাকে কমিয়ে দিত, তার পিএইচটা চেঞ্জ করে দিত। এই পিএইচ চেঞ্জটাকে প্রতিরোধ করতে কি হিমোগ্লোবিন, তার মানে হিমোগ্লোবিন এখানে পিএইচ বাফার হিসেবে কাজ করছে। এখন বাইকার্বনেট আয়নের কি হবে? প্রোটন তো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেললো, বাইকার্বনেট আয়নের কি হবে আমরা একটু দেখি। The bicarbonate ions move into the plasma with the aid of a counter transport mechanism that exchanges intracellular bicarbonate ion for extracellular fluoride ion. Bicarbonate আয়নটা এখন রেড ব্লাড সেল থেকে ডিফিউজ মানে রেড ব্লাড সেল থেকে কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে বের হয়ে ব্লাড প্লাজমাতে আসবে। কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজম কি? যেখানে দুইটা আয়ন এক্সচেঞ্জ হয়, মানে এটা এমন একটা মেকানিজম যার মাধ্যমে মানে এখানে যে প্রোটিনটা ইনভলভ থাকে সে একটা আয়নকে সেলের ভিতরে নিয়ে যায়, আরেকটা আয়নকে সেলের বাইরে নিয়ে যায়। অর্থাৎ একটা আয়নের জন্য আরেকটা আয়নকে এক্সচেঞ্জ করে। অর্থাৎ এই কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে ব্লাড প্লাজমাতে থাকা ক্লোরাইড আয়ন চলে যাবে রেড ব্লাড সেলের ভিতরে এবং রেড ব্লাড সেলের ভিতরে বাইকার্বনেট আয়ন চলে আসবে ব্লাড প্লাজমাতে। These exchange trades one anion for another and does not require ATP. এই এক্সচেঞ্জটাতে কোনো ATP লাগে না। The result is a mass movement of chloride ions into the red blood cell and even known as the chloride shift. The result is a mass movement of chloride ion into the red blood cells and even known as the chloride shift. তাহলে এর ফলশ্রুতিতে কি হয়? প্রচুর পরিমাণ ক্লোরাইড আয়ন ব্লাড প্লাজমা থেকে রেড ব্লাড সেলে এন্টার করে। এই ইভেন্টটাকে বলা হয় ক্লোরাইড শিফট। তোমাদের ইয়েতে সিলেবাসে কিন্তু ক্লোরাইড শিফট কথাটাও আছে। ক্লোরাইড শিফট কি এটা বলতে কি বোঝায়? তো ক্লোরাইড শিফট হচ্ছে এটা, এবং ক্লোরাইড শিফট তুমি যদি এক্সপ্লেইন করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই যে কার্বন ডাইঅক্সাইড তোমার পেরিফেরাল টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডটা রেড ব্লাড সেলের মধ্যে যে ব্লাডের রেড ব্লাড সেলে যে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে এগুলো কিন্তু শর্টলি লিখতে হবে। শর্টলি লিখে প্রোটন বাইকার্বনেট আয়ন পর্যন্ত আসতে হবে। এরপরে যে প্রোটন এবং বাইকার্বনেট আয়নের সেই দুটা এগুলা কিন্তু ক্লিয়ারলি এই জায়গাটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে হবে, তাহলেই তোমার ক্লোরাইড শিফটের এক্সপ্লেনেশনটা কমপ্লিট হবে। বুঝাতে পারলাম? Yes, ma'am. এরপর আসো কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশনের সেকেন্ড ওয়ে হচ্ছে বাইন্ডিং টু হিমোগ্লোবিন। About 23% of the carbon dioxide carried by blood is bound to the protein portion of hemoglobin molecule inside red blood cell. Oxygen binding to hemoglobin আর কার্বন ডাইঅক্সাইড বাইন্ডিং এর মধ্যে পার্থক্যটা কোথায় দেখো? অক্সিজেন বাইন্ড করতে কিন্তু হিমোগ্লোবিনের হিম ইউনিটের মধ্যে থাকা আয়রন আয়নের সাথে, আর কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে কার সাথে? হিমোগ্লোবিনের প্রোটিন পোর্শনের সাথে, প্রোটিনের সাথে। These carbon dioxide molecules are attached
to exposed amino group of the hemoglobin molecule, অর্থাৎ হিমোগ্লোবিন মলিকিউলে যে গ্লোবিন চেইন আছে সেই গ্লোবিনে এক্সপোজড যে অ্যামিনো গ্রুপটা আছে মানে এন টার্মিনাল সাইটে অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইডটা বাইন্ড করে। The resulting compound is called carbaminohemoglobin. হিমোগ্লোবিনের প্রোটিনের সাথে প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে যে কম্পাউন্ডটা তৈরি করে এটাকে বলা হয় কার্বামিনোহিমোগ্লোবিন, HbNH3OOH। এই রিঅ্যাকশনটাও রিভার্সিবল রিঅ্যাকশন এবং অ্যাব্রিভিয়েট করে আমরা এই রিঅ্যাকশনটাকে এইভাবে লিখতে পারি HbCO। NH-টাকে অ্যামিনো গ্রুপটাকে এখানে অমিট করে দেওয়া হয়েছে। HbCO2 মানে হচ্ছে কার্বামিনোহিমোগ্লোবিন। ক্লিয়ার? তাহলে about 23% of carbon dioxide carbaminohemoglobin is transported. The rest of the carbon dioxide is transported as dissolved carbon dioxide in blood plasma. Plasma becomes saturated with carbon dioxide quite rapidly. Only about 7% of the carbon dioxide absorbed at peripheral capillaries is transported as dissolved gas molecule. Red blood cells absorb the rest and convert it using carbonic anhydrase or store it as carbaminohemoglobin. খুবই অল্প পরিমাণ মাত্র 7% ব্লাড প্লাজমাতে করে ডিজলভড অবস্থায় ক্যারি হয় কার্বন ডাইঅক্সাইড। বাকিগুলা কিন্তু আদার যে দুটা ওয়ে বললাম কার্বামিনোহিমোগ্লোবিন ফর্মেশনের মাধ্যমে অথবা রেড ব্লাড সেলের অভ্যন্তরে কার্বনিক অ্যানহাইড্রেজের এনজাইম ইউজ করে কার্বনিক অ্যাসিড ফর্মেশনের মাধ্যমে করবে। ক্লিয়ার? Yes, ma'am. পুরো এই যে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন এটাকে সামারি করে এই ডায়াগ্রামটাকে দেয়া হয়েছে। এটা হচ্ছে প্লাজমা, ব্লাড প্লাজমা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেড ব্লাড সেল। কার্বন ডাইঅক্সাইড ব্লাড স্ট্রিমে পেরিফেরাল টিস্যু থেকে যখন ব্লাড স্ট্রিমে আসে প্রথমে ব্লাড প্লাজমাতে আসে, সেখানে 7% তোমার ডিজলভ হয়ে যায় ব্লাড প্লাজমাতে, বাকি 93% আরবিসিতে চলে যায়। about 23% হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বামিনোহিমোগ্লোবিন তৈরি করে। The rest 70% converted to bicarbonic acid by carbonic anhydrase, যেটা এরপরে ডিসোসিয়েটেড হয়ে প্রোটন এবং বাইকার্বনেট তৈরি করে। প্রোটনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অর্থাৎ হিমোগ্লোবিন প্রোটনটাকে রিমুভ করে ফেলে, আর বাইকার্বনেট আয়নটা ব্লাড প্লাজমাতে থাকা ক্লোরাইড আয়নের সাথে কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে তোমার এক্সচেঞ্জ হয়। বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমাতে চলে আসে এবং ক্লোরাইড আয়ন ব্লাড প্লাজমা থেকে আরবিসিতে প্রবেশ করে। এই পদ্ধতিতে প্রচুর পরিমাণ ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করে। এই ম্যাস মুভমেন্ট অফ ক্লোরাইড আয়নকে বলা হয় ক্লোরাইড শিফট। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. We are almost at the end of the lecture. আমাদের লাস্ট তোমার রেসপিরেটরি সিস্টেমের এখানেই শেষ হবার আগে আমি দুইটা ডিজিজ সম্পর্কে একটু অল্প কিছু কথা বলি। এটা হচ্ছে এমফাইজেমা এবং লাং ক্যান্সার। লাং ক্যান্সার সম্পর্কে তো তোমরা জানোই। এমফাইজেমাটা আমি জানি না এমফাইজেমা সম্পর্কে আইডিয়া আছে কিনা, এখানে আমরা কিছুটা বোঝার চেষ্টা করি যে এমফাইজেমা কি। Emphysema and lung cancer are two relatively common disorders that are often associated with cigarette smoking. Emphysema, this is a chronic progressive condition characterized by shortness of breath and an inability to tolerate physical exertion. Emphysema যখন হবে ব্রেথটা শর্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে এবং ফিজিক্যাল এক্সারশন তারা টলারেট করতে পারে না। The underlying problem is the destruction of alveolar surfaces and inadequate surface area for oxygen and carbon dioxide exchange. কেন এটা হয়? কারণ হচ্ছে সিগারেট স্মোকিং এর মাধ্যমে, মানে প্রধান কারণ সিগারেট স্মোকিং। বয়সের এমফাইজেমা কিন্তু ওল্ড এজের কারণেও হয়,
মেইলের পুরুষের মধ্যে বেশি দেখা যায় বয়স্ক পুরুষে। যেটা হয় তোমার যে অ্যালভিউলার সারফেস গুলা ড্যামেজ হয়ে যায়, ফলে দেখা যায় পাশাপাশি অনেকগুলো অ্যালভিউলার স্ট্যাক ফিউজড হয়ে একটা বড় অ্যালভিউলার স্ট্যাক তৈরি করে, যার কারণে দেখা যায় যে অ্যালভিউলার স্ট্যাকের যে সারফেস এরিয়া সেটা কমে যায়। সারফেস এরিয়া যদি কমে যায়, গ্যাস এক্সচেঞ্জ সারফেস কমে যায়, ফলে গ্যাসের কার্বন অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড রিলিজ এগুলাও কিন্তু কমে যায়, যার কারণে তোমার ঘন ঘন নিঃশ্বাস নিতে হয়। এরপরে আরেকটা যেটা হচ্ছে তোমার এই যে অ্যালভিউলার স্যাক গুলো ফিউজ হয়ে যে তোমার ফিউজ হয়ে যে তোমার ইয়ে হয়ে যায়, তোমার ওই যে অ্যালভিউলার স্পেসটা বড় হয়ে যায়, কিন্তু সারফেস এরিয়া কমে যায়, এবং তোমার তোমার এই যে ট্রাকিয়া থেকে, নোজ থেকে ট্রাকিয়া হয়ে অ্যালভিউলার স্পেস পর্যন্ত যে প্যাসেজ ওয়েটা, এই প্যাসেজ ওয়েটা খুব বেশি খোলামেলা হয়ে, মানে আমাদের স্বাভাবিক অবস্থায় যেই মানে যেরকম থাকে আমাদের স্ট্রাকচারটা সেরকম থাকে। স্বাভাবিক অবস্থায় কিন্তু অ্যালভিউলার গুলা ছোট ছোট অ্যালভিউলার ট্র্যাক থাকে, ওখানে বাতাসটা কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে যায়, তোমার এখানে কিছুটা বাধাও থাকে কিভাবে কিভাবে এয়ারটা যাবে। কিন্তু এই তোমার অ্যালভিউলি গুলা যখন মার্চ করে বড় হয়ে যায়, এই যে তোমার এটাকে কি বলে কমপ্লায়েন্সটা মানে বেড়ে যায়, মানে হচ্ছে মানে এয়ারটা খুব ইজিলি মানে আমাদের লাংসের মধ্যে প্রবেশ করতে পারে এবং খুব ইজিলি লাংস থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু ইফেক্টিভ হয়, মানে এটা হলও হয়ে যায়, এয়ারটা ঢুকে এয়ারটা বের হয়, সারফেস এরিয়া কমে যায়, ফলে অক্সিজেন অ্যাবজর্পশন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড রিলিজের পরিমাণও কমে যায়, যার কারণে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয়। এটা আমি এক্সপ্লেইন করে দিলাম। এখন আমি বলি the underlying problem is the destruction of alveolar surfaces and inadequate surface area for oxygen and carbon dioxide exchange. In a sense, respiratory bronchioles and alveoli are functionally eliminated. Respiratory bronchiole যেটা থাকে মানে একেবারে ফাইনাল যে ফাইনেস্ট যে ব্রঙ্কিউল এবং অ্যালভিওলি গুলো, ফাংশনাল ফাইনেস্ট ব্রঙ্কিউল এবং অ্যালভিওলি গুলো এলিমিনেটেড হয়ে যায়। যে অ্যালভিওলি গ্রাজুয়ালি এক্সপান্ড, পাশাপাশি অনেকগুলো অ্যালভিওলি মার্চ করে বড় হয়ে যায়, adjacent alveoli merge to form larger air spaces supported by fibrous tissue without alveolar capillary network. এবং অ্যালভিওলাসের চারপাশে ক্যাপিলারি নেটওয়ার্কটা থাকে না, সেখানে ফাইব্রাস টিস্যু ফর্ম করে। ক্যাপিলারি নেটওয়ার্ক যদি না থাকে তাহলে তো গ্যাস এক্সচেঞ্জ হবে কার সাথে, ব্লাডের সাথে তো প্রপারলি গ্যাস এক্সচেঞ্জ হবে না। As connective tissues are eliminated, compliance increases. Connective tissue গুলো eliminated হয়ে যায়, compliance বেড়ে যায়, air moves into and out of the lung more easily than before. However, the loss of respiratory surface area restricts oxygen absorption, so the individual becomes short of breath. Emphysema তোমার কি কি কারণে হতে পারে? Emphysema has been linked to breathing air that contain fine particles or toxic vapor, such as dosing, cigarette smoke. Toxic vapor তোমার ব্রেদিং করার মাধ্যমে অথবা ফাইন পার্টিকেল, যেমন অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে স্যুট থাকে, স্যুটের মধ্যে বিভিন্ন ফাইন পার্টিকেল থাকে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, এগুলো যখন ব্রেদিং ইন হয় আমাদের লাংসে প্রবেশ করে তখন আমাদের লাংসটা ড্যামেজ হয়। জেনেটিক এবং এমফাইজেমা হতে পারে। জেনেটিক ফ্যাক্টরস অলসো প্রিডিসপোজ ইন্ডিভিজুয়াল টু দ্য কন্ডিশন। কারো যদি ফ্যামিলিতে থাকে এমফাইজেমা, যদি এমন হয় যে তাদের ফ্যামিলিতে আছে যে একটা বয়সের পরে অ্যাডাল্ট অবস্থায় বা একটা সময়ে যে এমফাইজেমা তাদের হয়, তখন পরবর্তী জেনারেশনও হওয়ার চান্স থাকে। Some degree of emphysema is a normal consequence of aging. অনেক বেশি বয়স 80-90 বছর যাদের হয় তাদের এমনিতেই কিছু এমফাইজেমা থাকে। An estimated 66% of adult males and 25% of adult female have detectable areas of emphysema in their
লাং অ্যাডাল্ট মেইলের প্রায় 60% এবং অ্যাডাল্ট ফিমেলের প্রায় 25% লাংস এর মধ্যে ডিটেক্টেবল এমফাইজেমা এরিয়া পাওয়া যায়, অর্থাৎ নন ফাংশনাল যে অ্যালভিউলার স্যাক গুলা যেখানে প্রপারলি তোমার অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারে না, এই রকম এরিয়া পাওয়া যায়। পুরুষের মধ্যে বেশি পাওয়া যায় যেহেতু পুরুষরা টক্সিক ভেপর বেশি ইনহেল করে সিগারেট স্মোকিং এর কারণে, এবং যারা ইন্ডাস্ট্রিতে শ্রমজীবী মানুষ যারা বা এমনিতেই ইভেন যে কোনো এমপ্লয়ি অফিসিয়ালস যারা আছে ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইঞ্জিনিয়ার হোয়াট এভার বিভিন্ন প্রফেশনাল লেভেলে যারা জব করে তাদেরও কিন্তু হতে পারে যদি ওই ইন্ডাস্ট্রিতে মানে এই ধরনের সমস্যা থাকে, এগুলা প্রপারলি ম্যানেজ না করা হয়, পলিউশন যদি থাকে, ফুড যদি থাকে যেখানে ফাইন পার্টিকেল থাকে, সেগুলা লাংসে ক্ষতি করতে পারে। তো অ্যাডাল্টের মধ্যে পার্সেন্টেজটা অনেক বেশি। লাংসের আরেকটা প্রধান ডিজিজ হচ্ছে লাং ক্যান্সার, আর তোমরা সবাই জানো এটাকে ব্রঙ্কোপালমোনারি কার্সিনোমা বলা হয়। পালমোনারি মানে হচ্ছে রিলেটেড টু লাং, আর ব্রঙ্কো মানে হচ্ছে তোমার টিউব গুলা যেগুলা ট্রাকিয়া ব্রঙ্কিয়াল ট্রি আর কি, যেগুলোর মধ্যে প্যাসেজওয়ে যার মধ্যে দিয়ে একটা পাস হয়। So bronchopulmonary carcinoma or lung cancer is an aggressive class of malignancy originating in the bronchial passageway or alveoli. Bronchial passageway তেও কিন্তু ম্যালিগন্যান্সিটা অরিজিনেট করতে পারে, আবার অ্যালভিওলাসও করতে পারে। These cancers affect ম্যালিগন্যান্সি মানে কি বলো তো? ম্যালিগন্যান্ট মানে কি ম্যাম? যেখানে ক্যান্সার আছে। ক্যান্সার তো ক্যান্সার মানে কি? ক্যান্সার দুই ধরনের বলেন, একটা বিনাইন একটা ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট কি? টিউমার একটা বিনাইন একটা ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট কিউর করা পসিবল? ম্যালিগন্যান্ট হচ্ছে সেই ক্যান্সার যেটা এক পার্ট অফ দ্য বডি থেকে আরেক পার্টে যায়। হ্যাঁ, ছড়িয়ে পড়ে যেটা। যখন টিউমারটা যখন বা অ্যাবনরমাল মাস অফ সেলটা যখন অরিজিনাল যে প্লেস সেখানে লোকেটেড থাকে, সেখান থেকে ছড়ায় না চারপাশে, সেটা হচ্ছে বিনাইন। আর যেটা ছড়িয়ে যেতে পারে, আশেপাশে ছড়িয়ে যায়, সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট। ঠিক আছে? These cancers affect the epithelial cells that line conducting passageways, mucous glands or alveoli. তার মানে লাং ক্যান্সার যে প্যাসেজওয়ে, মিউকাস গ্ল্যান্ড অথবা অ্যালভিওলি কি epithelial সেলগুলোকে এফেক্ট করে। Signs and symptoms generally do not appear until tumor restricts airflow or compress the adjacent structure. সাধারণত তখনই সাইন্স এন্ড সিমটম গুলো দেখা যায় যখন টিউমারটা বড় হয়ে এয়ার ফ্লোটাকে রেস্ট্রিক্ট করে অথবা আশেপাশের স্ট্রাকচারের উপর যখন প্রেসার দিতে থাকে। চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, কফ, wheeze, weight loss commonly occur. Treatment programs vary with the cellular organization of the tumor and whether metastasis has occurred. Metastasis মানে cancer cell migration. ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে যে টিউমারের সেলুলার অর্গানাইজেশনের উপর এবং টিউমারটার মেটাস্টাসিস হয়েছে কিনা সেটার উপর। সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি মে বি ইনভলভ। সার্জারি যদি লোকেটেড টিউমার হয়, মাস অফ সেল একটা কোনো নির্দিষ্ট জায়গায় আছে, সার্জারি করে রিমুভ করা যায়। রেডিয়েশন থেরাপি দেয়া হয় ক্যান্সারের সেলগুলোকে কিল করার জন্য, কেমোথেরাপি দেয়া হয় ক্যান্সারটা যখন ছড়িয়ে পড়ে তখন রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এগুলা দিতে হয়। ঠিক আছে? So that's all about the respiratory system. আমি আমার ধারণা যে কেউ যদি বুঝে বুঝে করো তাহলে ইন্টারেস্ট পাবে, অনেক কিছু জানার বুঝার আছে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আজ করতে পারো। ঠিক না? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আজ করতে পারো। সবাই বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমার এখানে তো আমার বাচ্চা তো ডিস্টার্ব করে, তোমাদের কি ডিস্টার্ব হয়?
না না, না ma'am। না, ma'am। বলো। মানে অনেক বেশি সাউন্ড যায় কিনা